আমার আমার মায়ের পরিবার দেয় না নে, বাবার কাজটা আসলে দমক করে মারে, তারপরে এই কাজের জন্য মাথা শুকুনে। দারিদ্রতার নির্মম আঘাতে এভাবেই থমকে যায় হাজারো শিশুর পড়াশোনার স্বপ্ন। নদীটা ছিল ওই ৯ নম্বর টাওয়ারের কাছে, ওই যে বাংতি বাংতি আব্দুল রাসের আশায় দেখাইছে ওই ৯ নম্বর পর্যন্ত। ৯ নম্বর পর্যন্ত তাহলে তো পুরো একটা গ্রাম ছিল। এটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাই তো? এই এলাকার মানুষজন অভিযোগ করছিলেন, এখানকার যারা স্থানীয় মানুষজন, তারা বলছিলেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাগল, ভেড়া, গরু, ছাগল থাকে, এখানে কোনো শিক্ষার্থী থাকে না, শিক্ষকও থাকে না। এটার জলজন্ত প্রমাণে যে দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে ছাগল বসবাস করছে, এটা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা মারা, সামনে ছাগল, ভেড়া, কিন্তু কোনো শিক্ষক নাই। যমুনার উত্তাল জলরাশির মধ্য দিয়ে ছোট নৌকায় এ এক দুঃসাহসিক যাত্রা। কখনো ঢেউ নৌকার গা ছুঁয়ে খেলে যায়, আবার কখনো ভয়ঙ্কর ভঙ্গিতে আছড়ে পড়ে। খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই রওনা হয়েছে মানিকগঞ্জের চর আলোকদিয়ার উদ্দেশ্যে। যাত্রাপথে উপভোগ করছিলাম রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য। সবুজে ঘেরা গাছপালা, সোনালী ফসলের ক্ষেত, আর দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট গ্রাম, সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত ছবির মতো লাগছিল। মাঝে মধ্যে হালকা বাতাস মুখে এসে ছুঁয়ে দিচ্ছিল, মনে হচ্ছিল প্রকৃতি যেন আপন করে নিচ্ছে আমাকে। গ্রামীণ বাংলার এই সৌন্দর্য সত্যই অদ্ভুত এবং মায়াময়। যখন আরিচা ঘাটে পৌঁছালাম তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টি হলো মহান আল্লাহ তাআলার অপার রহমত, যার প্রতিটি ফুটায় লুকিয়ে আছে টুকরো টুকরো স্নিগ্ধতা এবং অনন্য মায়া। সকালের নাস্তা শেষ করতে করতেই বৃষ্টিটা অনেকটা কমে গেল। হাঁটতে হাঁটতে দেখলাম ঘাটের উপর পড়ে আছে কিছু পুরনো ব্যবহার অযোগ্য স্পিডবোট। সেখানকার এক স্থানীয় লোক জানালেন, এই স্পিডবোটগুলো কিছু ঈদের সময় মেরামত করে চালানো হয়, সারা বছর তেমন যাত্রী থাকে না, তাই এভাবেই পড়ে থাকে। ঘাটের পাড়ে বেঁধে রাখা সারি সারি স্পিডবোটগুলো যমুনার পানির তালে তালে দুলছে। প্রতিদিন সকালবেলা এই ঘাটে এভাবেই আনলোড করা হয় চর উৎপাদিত তাজা শাকসবজি। ভাই কি এগুলো কি চর থেকে নিয়ে আসলেন নাকি ভাই? না আসলেন কি চর থেকে? কৃষকেরা ভোরের আলো ফোটার আগেই নদী পাড়ি দিয়ে চলে আসে, সঙ্গে নিয়ে আসে চরে উৎপাদিত তাজা শাকসবজি, যার মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়ো, ঢেঁড়স, বেগুন, আরও অনেক রকম কাঁচামাল। এই ঘাট শুধু পণ্য ওঠানামার জায়গা নয়, এটি চরের মানুষের জীবনের অংশ, যার উপর ভর করে টিকে আছে এই চরের জীবনযাত্রা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আমি কব না, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা, বিষয় হলো যে আপনি এই যে বলছিলেন কিছুক্ষণ আগে এই জায়গা দিয়ে মাছের যে ব্যাপারটা, মাছ মারার যে ব্যাপারটা, এটা নিয়ে আপনি একটু বলেন তো দেখি কি সমস্যা। এটা 12 ভোল্টের বল দিয়ে কারেন্ট বানাইয়া ওই মাছ মারে। আচ্ছা, ওটা দিলে কারেন্টে সাবুনা পেয়েছে মাইরা হালায়। এতে আপনার কি মাছের তো অনেক ক্ষতি হয়, তাই তো? বহুত সাবুনা পেয়েছে মরে যায়, একদম ডিমও সহ মারা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ না? হ্যাঁ হ্যাঁ। তা আপনার বাসা কোন চরে? আমার বাড়ি আরিচা। আরিচায়?
আচ্ছা, এখানে কি অন্য কাজে আসছেন? না, এমনি এই টোটা ওঠা করবার আইছি। বুঝতে পেরেছি। ভাইয়ের বাড়ি কোন চরে? আমার বাড়ি হলো আলুকদার স্যারে। আপনি মূলত কি পেশার সাথে জড়িত আছেন? আমি হলো কৃষি চাষ আবাদ সাবাদ করি। তো এমনিতে আপনাদের চর অঞ্চলের দেখি একটু বিষয়গুলো নিয়ে আপনি বলেন। আমার চর অঞ্চল কি নদীতে ভাঙে যায়, মানে যদি বস্তা বস্তা ফালা দিত আমরা একটু আরাম পাইতাম। আর ধরেন নদীতে ভাঙে যায়, আমরা জমি জমা লাহা লাগে, অনেক দাম দর লাগলে আবাদ সাবাদ করা লাগে। যেমন একটু জাগো আছে, এটা লাগতে গেলে 5,000, 7,000, 8,000 টাকা লাগে। ওইটা উনি আসলে সরকারি জায়গা, আমরা ওইদিকে আমরা নদীতে ভাঙে এসে ওইখানে আমরা আশ্রয় নিই। বুঝতে পেরেছি। তো নিজস্ব জায়গায় কি বাড়িঘর আছে? না, নিজস্ব জায়গা আছে দূরে দূরে আর কি। চর অঞ্চলের মানুষ যারা মৎস্যজীবী তারা নাকি ব্যাটারি দিয়ে মাছ মারে, এই ব্যাপারটা আপনাদের? না না না, ও ব্যাপার আমরা জানি না ভাই। আমরা হলো কৃষি, আচ্ছা। আমরা মাছ টাছ ওই জাল টাল ধরি আর কি ওই টাইমে। ধরেন এখন যে চাষবাস লাগিয়ে গেছে, টমাটো আবাদ করছি, অনেক কিছু আমরা আবাদ করছি। সকাল 9:30টার দিকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রা শুরু করলাম চর আলোকদিয়ার অভিমুখে। যদি যাত্রীবাহী নৌকায় যেতে চাইতাম তাহলে সকাল 11টা অবধি অপেক্ষা করতে হতো, তাই সময় নষ্ট না করে অতিরিক্ত ভাড়া দিয়ে এই ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রা শুরু করলাম। আরিচা হতে দিনে সাধারণত 2 থেকে 3টি যাত্রীবাহী নৌকা থাকে। এটি পর্যটকদের জন্য অতি অসুবিধার কারণ। উদাহরণস্বরূপ যদি 11টার দিকে যাত্রা করি তাহলে চরে পৌঁছাতে সময় হয়ে যাবে প্রায় 1:30 মিনিট, আর ফেরার শেষ নৌকা থাকে বিকাল 3টায়। এই অল্প সময়ের মধ্যে কাজ করা বা ঘোরাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই যারা চরে ঘুরতে যেতে চান তারা অবশ্যই নৌকা রিজার্ভ করে যাওয়া এবং ফেরার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। যমুনার উত্তাল জলরাশির মধ্য দিয়ে ছোট নৌকায় এ এক দুঃসাহসিক যাত্রা। কখনো ঢেউ নৌকার গা ছুঁয়ে খেলে যায়, আবার কখনো ভয়ঙ্কর ভঙ্গিতে আছড়ে পড়ে। নদীর বুকে গড়ে ওঠা চরগুলোর সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকে না। আক্ষরিক অর্থেই চরবাসী মানুষের জন্য এক আবদ্ধ জীবন। চরের কাছাকাছি আসতেই চোখে পড়ে নদী ভাঙনের বাস্তব চিত্র। কি এক ভয়াবহ দৃশ্য! যমুনার উন্মত্ত স্রোত যেন নির্মমভাবে গিলে খাচ্ছে মানুষের ঘরবাড়ি, গাছপালা এবং জমিজমা। কিছুদিন আগেও যেখানে ছিল ভিটা বাড়ি আর সবুজের ছোঁয়া, এখন সেখানে কেবল পানির গর্জন। পরিশেষে চলে আসলাম চর আলোকদিয়ায়। দূর থেকেই চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য। সবুজের সমারোহে ঘেরা এক শান্ত প্রান্তর। যমুনার উত্তাল জলরাশি পেছনে ফেলে এখন যেন প্রকৃতি তার কোমল মুখ দেখাচ্ছে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তো আপনি এই আলোকদিয়া চরে বসবাস করছেন আর কি, আপনি একটু বলেন তো দেখি আপনাদের এই অঞ্চলের কি কি অসুবিধা, কি সমস্যা? সমস্যার ভিতরে কাকা, এই যে অনেক লোক আসে, আইসে মনে করেন মেলা কিছু দেখায় যে তোমাদের নদী ভাঙে গেছে, নদী ভাঙে যাবো, মেলা আশা ভাষা আমাদের দেখায়। শেষমেশ লেখে সব নাম টাম লিখে থেকে নিয়ে যায়, শেষমেশ আমাদের কিছু দেয় না। বুঝছেন, নদীটা ছিল ওই 9 নম্বর টাওয়ারের কাছে, ওই যে ভাঙতে আব্দুল রাইছে আশায় দেখাইছে ওই 9 নম্বর পর্যন্ত। 9 নম্বর পর্যন্ত তাহলে তো পুরো একটা গ্রাম ছিল। পুরা মানে এই রাস্তা এইটা ঘুরতে মনে করেন 2 ঘন্টা টাইম লাগতো। বুঝছেন, এই খালি আশায় দেখায়, আসলে কিছু করে না আমাদের। তো আপনাদের এখানে যারা নির্বাচনী প্রচারণা করতে আসছে তাদেরকে বলেন না? তারাও তো একই অবস্থায়, পাশ করে হারলে আর আমাদের কোনো খবর নেয় না। অনেক কষ্ট কাকা, মনে করেন একটা বাড়ি ভাঙতে গেলে 2-3 লাখ টাকা খরচা যায়, কামলা করে নিজে পরিশ্রম করা লাগে, অনেক কিছু। বুঝছেন? বুঝতে পারছি।
এই যে এইবারইও তো মোটামুটি ভাঙ্গার দিকেই, তাই তো? এই ভাঙে গেছিলই মনে করেন, আর এবার খালি একটু ভাঙে নাই, এই বাড়িতে একটু চর করছে দেখে তাই এবার ভাঙে নাই, বুঝছেন? সামনে সন্ধ্যে কোনো এটা থাকবে না। আপনারা কি কখনো দেখেছেন ছোট্ট ছেলে স্কুলে যেতে চায় কিন্তু মা তাকে মারধর করে নিয়ে আসে? দারিদ্রতা কতটা নিষ্ঠুর চলুন তা দেখি। তোমার নাম কি? জুয়েল। জুয়েল, তুমি কি করো? ঘোড়া গাড়ি চালাই। পড়াশোনা করো না? না। তোমার বয়স কত? 11 চলতেছে। 11 বছর বয়স, তুমি পড়াশোনা করো না? স্কুলে কি কখনোই যাও নাই? না। কখনোই যাও নাই? মাদ্রাসায় 1 বছর গেছি। মাদ্রাসায় 1 বছর গেছিলে, এখন হলো তুমি এই ঘোড়ার গাড়ি চালাও? হ্যাঁ। এখানে দেখছি একটা শিশু, সে ঘোড়ার গাড়ি চালায়, তার জীবন অবলম্বনের জন্য সে ঘোড়ার গাড়ি চালায়। তার পরিবারের অসহায় অবস্থা, তারা এই কাজ করে খায়। স্কুলে যাওয়ার কথা জিজ্ঞেস করলাম, তারা স্কুলে নাকি যায় না, কারণ হলো তাদের পারিবারিক সমস্যা, এবং এখানে স্কুল কলেজও নাই, কিভাবে স্কুলে যাবে? মানে স্কুল নাই, স্কুল সরকার করে নাই। কি 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 বলো তো? এখানে স্কুল সরকার করে নাই। করে নাই না? স্কুল নাই এখানে? আছে, মাস্টার আসে না। একদিন 5 দিন 10 দিন পর পর আসে। 10-15 দিন পরে পরে আসে এইখানকার স্কুলে? আর মাই পড়বে দেয় না, এই কাজের দিন করবে। বলো তো কি কি সমস্যা বলো তো? আমার মাই পড়বে দেয় না, নে বাবার কাজটা আসলে দমক করে মারে, তারপরে এই কাজের জন্য মাদ্রাসা পড়নে। অভাবের কারণে। অভাব, বাড়িতে অভাব। মাদ্রাসায় ভালো ছাত্র। তুমি করো মাদ্রাসার এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো তো, একটা সূরা বলো তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গhairil maghdubi alaihim waladdallin আমিন। দারিদ্রতার নির্মম আঘাতে এভাবেই থমকে যায় হাজারো শিশুর পড়াশোনার স্বপ্ন। শহরের সন্তানেরা যেখানে স্কুলে যাওয়াকে বোঝা মনে করে, সেখানে দুর্গম চরের এই ছেলে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে পড়তে চায় কিন্তু পারে না। জুয়েলের মতো অসংখ্য ছেলের কাছে পড়াশোনার জন্য এক অপ্রাপ্য বিলাসিতা, একটি দূরের স্বপ্ন যা দারিদ্র্যের কাছে বারবার হেরে যায়। এই গল্প শুধু জুয়েলের নয়, এটি লক্ষ লক্ষ প্রান্তিক শিশুর অসমাপ্ত গল্প। কি মূলত সমস্যা কি ওর? মূলত সমস্যা না, আর্থিক সমস্যা আর কি। হ্যাঁ, আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করা হয় না। আর্থিক সমস্যা কেন? একটু জোরে কথা বলে। আর্থিক সমস্যার কারণে আর কি। আচ্ছা, ও তো প্রবল ইচ্ছা। ও আমাকে তখনও বললো যে আমি স্কুলে যাইতে চাই, আমাকে স্কুলে যাইতে দেয় না, মা মারে। তো স্কুল ঠিক আছে, স্কুলে তো বেতন দিতে হয় না, মাদ্রাসা বেতন দিতে হয়। স্কুল এখানে একটা আছে, স্যাররা আসে না। স্যাররা আসে না? আপনি যাইতে পারেন, ওই স্কুলে দেখতে পারেন, সাকিবেরি থাকে স্কুলে। আমি যাবো স্কুলে, দেখে যাবো। প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা মানে স্কুলের মাঠে ছাগল বেরি থাকে, কোনো মাঠে না, রুমে থাকে, রুমের ভিতরে থাকে। আপনি দেখে আসতে পারেন। আমি অবশ্যই যাব। আপনাদের এখানে জমি জমার দাম কিরকম কি? জমি জমার দাম হলো, যেটা ভালো জমি 1 লক্ষ, এমনি সোনকার লিগের কিছু লাগে খায় 10,000 12,000 দিয়ে রেখে খাওয়া লাগে বাৎসরিক ভাবে। সঠিকভাবে। আর হলো এমনিতে বিক্রি হলো 1 লাখ টাকা। 1 লাখ টাকা মানে হলো আপনার এই বিঘা বিঘা। হ্যাঁ, বুঝতে পারছি। জমির দাম কম আছে, স্যার জমিতে থাকে না। এবার ভাই আবাদ করে খাইলাম, এই জমিটা ছিল, গেল ভাই আবাদ করে খেয়েছি, এবার নাই, নদীতে ভেঙে গেছে, তাই কোনো মূল্য নাই। এই জন্য আমাদের এখানে বর্তমান ভিতরে যেগুলো আছে ওইগুলো জমির দাম কম আছে, ওইগুলোর দাম একটু বেশি, আর এগুলোর দাম কম। ওইগুলো মনে করেন 20,000 টাকা বিঘা কেনা যায়, এসব জমি 20,000 টাকা বিঘা কেনা যায়। আর ভিতরে যেগুলো আছে ওইগুলো মনে করেন 1 লাখ 1.5 লাখ এরকম দাম আছে। আপনার যদি কেউ অসুস্থ হয়ে যায়,
সেক্ষেত্রে হসপিটালের ব্যবস্থা আছে আর এদিকে ব্যবস্থা হ্যাঁ ইতে মানিকগঞ্জ মানিকগঞ্জ, আর না হলে এদিকে পাবনা, আর এদিকে পাবনা। তাছাড়া আর কোনো উপায় নেই। কোনো উপায় নেই আমাদের। আপনাদের এই চরের ভিতরে কোনো হসপিটাল নাই? না, চরের ভিতরে হাসপাতাল নাই। এই নিয়ে আপনারা কথা বলেন না আপনাদের যারা জনপ্রতিনিধি আছে? সব কথাই বলি কাকা, কথা আমরা কোনোটাই বাদছি না। আর তারা বলে হাসপাতাল করে দেবো, কলেজ স্কুল করে দেবো, মেলা কিছু আশা বর্ষা আমাকে দেখায়, আশা বর্ষা দেওয়া হয় পরে আমাদের কিছু দেয় না, বুঝছেন? মেলা মনে করি মেলা লোক। বুঝতে পারছি। এই কাকা আমাদের বলছিলেন যে এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন নির্বাচনের সময় প্রত্যেকে এসে আমাদেরকে আশা দিয়ে যায়, আশা দিয়ে যায় যে আমরা কাজ করব আপনাদের জন্য, হসপিটাল বানাবো, স্কুল বানাবো, কলেজ বানাবো, কিন্তু পরবর্তীতে যখন তারা নির্বাচনে নাকি জিতে যায় তখন তাদের জন্য আর কিছুই করে না। সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, প্রত্যেকটা রাজনৈতিক দলের একই অবস্থা তিনি বলছেন আর কি। তো এটার থেকে তাদের প্রতিকার দরকার। তারা বলে যে আমাদের এই সমস্যাগুলো থেকে সমাধান দরকার। প্রত্যেকটা চরে একই অবস্থা। আমি নিজে বাংলাদেশের মোটামুটি 4-5টা চরে এ পর্যন্ত যাওয়া হয়েছে, সব জায়গায় দেখি একই অবস্থা। তো কাকা আপনার মতে কি ধরনের কাজ করলে আপনাদের চরে ভালো হয়? কি ধরনের কাজ? কাকা আমার নদী যদি বানিয়ে দিত তাই আমরা একটু নিরাপত্তায় থাকতে পারতাম, বুঝছেন? নদীতে না ভাঙলে একটা স্কুল, মাদ্রাসা, একটা কলেজ, প্রায় এই হাসপাতাল হলো, বুঝছেন? আমাদের মানিকগঞ্জ যাওয়া লাগলো না। এখন তো কারেন্ট মানুষ সবই আছে, এনে তো হাসপাতাল দেওয়া যাবে, বুঝছেন? মানে কারেন্ট নাই, এখন কারেন্ট মানুষ সবই আছে, হাসপাতাল এলো। এবারে আমাদের একটা রোগী অসুস্থ, 5 মিনিটের মধ্যে আমরা হাসপাতালটা পাইলাম। যাওয়া লাগে 1 ঘন্টার ভিতরে গেলাম, এবার রাস্তার ভিতরে একটা লোক মারা গেল। এই আমাদের সমস্যা। আপনাদের এই যে দেখা যাচ্ছে যে এখানে একটা বাড়ি, এটা তো মোটামুটি ভাঙ্গার উপক্রম হয়ে গেছে। আপনার জীবনে কয়বার বাড়ি ভাঙছে? আমার জীবনে 2বার বাড়ি ভাঙা হয়েছে। 2বার? তো বাড়ি প্রত্যেকবার ভাঙলে আপনাদের কি পরিমাণে খরচ হয়? এক একটা বাড়ি ভাঙলে মনে করেন যে 2 লাখ, 2.5 লাখ, 3 লক্ষ টাকা এরকম মনে করেন ইনভেস্ট করতে হয়। 3 লাখ টাকা? হ্যাঁ, এরকম। মানে মাটি কাটতে হয়, তারপরে আবার জায়গা, যে জায়গা মানে ঘর তুলবো সেখানে মাটি, তারপরে জায়গা জমি কিনতে হয়। আপনারা তো প্রত্যেকেই শ্রমজীবী, আপনারা মূলত কি ধরনের কাজ করেন এখানে? এই কৃষি কাজ করেন? মাছকালাই, টমেটো, ধান, ভুট্টা, এইসব কৃষি কাজ। গরু পালন করেন আপনারা? হ্যাঁ, গরু আছে এখানে চরে, বিশেষ করে গরু ছাগল ভেড়া এগুলাই পালন করা হয় বেশি। আপনাদের এখানে যারা সরকারি প্রতিনিধি আছে, মেম্বার আছে, ওনাদেরকে আপনারা বলেন না যে স্কুলের শিক্ষকরা আসে না কেন? না, এরকম বলা হয় না, তারপরেও বললেও কাজ হয় না। না, এটা তো আপনাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। কারণ আপনাদের ছেলে পেলে, দেখেন আপনারা চরে বসবাস করেন, আপনাদের ছেলে পেলে পড়াশোনা জানে না। তো এই পড়াশোনা জানলে আপনার পরবর্তীতে আপনাদের এখান থেকে যদি একটা ছেলে শিক্ষিত হয়, আপনাদের চরের জন্য সে কাজ করবে। কিন্তু আপনাদের এখানে তো কোনো শিক্ষক নাকি আসে না। এক্ষেত্রে তো আপনাদের নিজেদের মধ্যে একটা আন্দোলন গড়ে তোলা দরকার। আন্দোলন করে তো কোনো লাভ নাই, বুঝছেন? এরা মনে করেন এর জন্য ছাত্রছাত্রী যেগুলো আছে ওগুলো বেশিরভাগই মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। এর জন্য এখানে সমস্যা, মূলত চলন্তগুলো সমস্যা। আপনি মনে করেন যে আসে না ঠিক মতো, আসলে মনে করেন যে যদি আসতে হলে, যে এখন কটা বাজে, 11টা, 11:30, 12টার দিকে আসবে, ওরা আবার 1টা-1.5টার দিক চলে যায়। ওইভাবে তো লেখাপড়া হয় না, বুঝছেন? আর যে অভিযোগ দিয়ে তো লাভ হয় না। হয়তো 2 দিন 4 দিন আসে, পিওনো স্যারও এর আগে আসছিল, আসে তো লাভ হয় না। এই জন্য মনে করেন পাশে মাদ্রাসা আছে, সব অভিভাবক হচ্ছে আপনার মাদ্রাসায় লেখাপড়া করায়। আচ্ছা, মানে এই জন্য স্কুলে আর ভর্তি করে না? জি, স্কুলে ওই জন্য ভর্তি করে না, ঠিক মতো লেখাপড়া করায় না। কয়েকদিন যদি অভিযোগ দেয়, ওই কয়েকদিন হয়তো স্যাররা আসে, ভালোভাবে ক্লাস করায় 2-1 দিন, তারপর আবার ওই রকম ওই 12টার দিকে আসবে, 1টা-1.5টার দিক নৌকা চলে যায়, ওই সময় চলে যাবে। মাদ্রাসার শিক্ষকরা তো ঠিক মতো আসে? ওনারা এখানেই থাকে, আশেপাশে বাড়ি, আর যে আছে এখানে থাকে, মহাতামিম যে মূল শিক্ষক এখানে থাকে। স্কুলের মানে মাদ্রাসায় কি বাংলা, ইংলিশ এগুলো পড়ানো হয়? তাহলে তো অনেক ভালো। শিক্ষার ক্ষেত্রে তো তাহলে মাদ্রাসার আলেমরাই ভালো ভূমিকা পালন করতেছে আমার মতে। একটু বৃষ্টি হলে এখানে যাতায়াতের ব্যাপক অসুবিধা, কোনো রাস্তাঘাট নাই, মানুষজন খুবই কষ্ট করে যাতায়াত করেন। একটি ছাগল আপন মনে ঘাস খাচ্ছে। কেমন আছেন?
আপনারা কি সবাই এই চরেরই মানুষ না? আচ্ছা, ওই যে বাচ্চার সাথে কথা বলে, বাচ্চার গার্জিয়ানের মানে ওর বাড়ি কোন জায়গায়, ওর আম্মার সাথে একটু কথা বললো আমি। এই ভিতরে না, চলে। আমার খুবই ইচ্ছা ছিল জুয়েলের মায়ের সাথে কথা বলার, কিন্তু দুর্ভাগ্যবশত তার মাকে খুঁজে পাওয়া যায়নি। এটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাই তো? এই এলাকার মানুষজন অভিযোগ করছিলেন, এখানকার যারা স্থানীয় মানুষজন তারা বলছিলেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাগল, ভেড়া, গরু, ছাগল থাকে। এখানে কোনো শিক্ষার্থী থাকে না, শিক্ষকও থাকে না। এটার জলজন্ত প্রমাণে যে দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে ছাগল বসবাস করছে, এটা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা মারা, সামনে ছাগল, ভেড়া, কিন্তু কোনো শিক্ষক নাই। আপনাদের এখানে শিক্ষক তো কখনোই আসে না। আচ্ছা, ওনারা বসে কোথায়? তো প্রত্যেকটা কোন রুম? এই রুমে বসে। আপনি একটু বলেন তো দেখি, মানে ওনারা মানে শিক্ষকরা মাঝে মাঝে দেখা যায় এই যে এই রুমটায় এসে বসে, বুঝছেন? আসে পতাকা ওড়ায়, যেদিনকে আসে ওদিনকে পতাকা ওড়ায়, যেদিন আসে ওদিন পতাকা ওড়ায়, তাছাড়া কখনো আসে না। কখনো আসে না। তা আপনাদের এই জায়গায় শিক্ষার জন্য মূলত কাজ করছে মাদ্রাসা শিক্ষকরা। জি। তো তারা তো বাংলাদেশের আপনার শিক্ষা অঙ্গনে বিশাল ভূমিকা পালন করতেছে, যেখানে সরকারি চাকরিভুক্ত শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রকার আসার চিন্তা ভাবনা নাই। মাদ্রাসা শিক্ষকদের তো সরকারিভাবে বেতন হয় না, বেতন হয় না। না, এখানে আপনার কমিটি আছে, মহল্লার লোক ওই বেতন, তাদের ছাত্রছাত্রীর বেতন নিয়ে এরা এইভাবে মেইনটেইন করে চলে। এই তো খুবই অসুবিধা একদমই। আপনি কি মাদ্রাসায় আছেন? জি না, উনি শিক্ষক আর কি, ডাক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনি একটু বলেন তো দেখি, এই আপনি কি এই গ্রামেরই? জি। দেন এটা একটু লাগান এখানে। বলেন, এই আপনাদের এই গ্রামের এই প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি, এই গ্রামের নাম কি একটু বলেন তো? গ্রামের নাম আলুকদিয়া, আলোকদি। আব্দুল বাতেন মেম্বার পাড়া। স্কুলের নাম? স্কুলের নাম কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার ভিতরে ছাগল, ভেড়া এবং মাঝে মধ্যে গরুও থাকে, এবং ভিতরেও নাকি গরু থাকে। তো সেক্ষেত্রে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে গরু, ছাগল, ভেড়া থাকে, এটা নিয়ে আপনার মতামত কি? আসলে শিক্ষকরা নিয়মিত আসে না, আর এখানে নিয়মিত না আসার কারণে ছাত্র হারিয়ে ফেলেছে। পাশাপাশি একটা মাদ্রাসা হওয়ার কারণে, আর মাদ্রাসায় নিয়মিত লেখাপড়া করে, স্কুলে শিক্ষক না আসার কারণে এই স্কুলটা বন্ধ হয়ে গেল। অভিভাবকরা তো মাদ্রাসা, আপনাদের অভিযোগ অনুযায়ী অন্যরা যে কথা বলছেন, অভিভাবকরা চিন্তা করেন যে স্কুলে তো শিক্ষক আসে না, তারা পড়ায় না, এই জন্য আমরা তাদেরকে মাদ্রাসায় দিয়েছি। কারণ একটা শিশুর তো একটা শিক্ষা দরকার। এখন যেহেতু প্রাইমারি স্কুলে শিক্ষক আসে না, সেক্ষেত্রে এই শিশুকে শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ায়। কতদিন পরে পরে আসেন স্কুলের শিক্ষক? স্কুলের শিক্ষক মাসে একবার আসে, হয়তো নাও আসে। এই অঞ্চলের কি কোনো শিক্ষক আছে? না, সব উপার থেকে আসে। জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সালামু আলাইকুম কাকি, কেমন আছেন? তা আপনাদের চরের জীবন কিরকম চলতেছে এটা ধরেন? কথা বলতে পারেন না? জি জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এই একটা স্কুল যেখানে কোনো প্রকার কোনো শিক্ষক নাই, ক্লাসের ভিতরে গরু, ছাগল বসবাস করে। এর পাশে হচ্ছে মাদ্রাসা দেখা যাচ্ছে, মাদ্রাসা ভরপুর ছাত্রছাত্রী এখানে পরিপূর্ণ। দারুল কোরআন নুরানি মাদ্রাসা। যে কাঠের মাল দিতেছে 50 টাকা নাও বাড়াতে যাই, পেটে ওই জায়গা যা 50 টাকা খাই, আবার ফের ঘুরে মুড়ে আইসে কয় তোমাদের কাঠের মাল নাই, আইসে 400 কাঠের মাল, আমি দেবো কোথেকে? এইবার যে বাংছি স্যার মনে করেন 6 লাখ টাকা ঋণ বর্তমানে এখনো আছে,
এখনো আছে। এবার নদীতে ইলিশা নাই, মনে করেন পাইছি 11,000 10,000 8,000 করে ভাগে এক মাঝি মাল্লায়। সন্ত্রাসবাদের পরিমাণটা মানে বেশি, অনেক বেশি, যে যার কারণে ওই মানে আইন শৃঙ্খলা বাহিনীর মানে একটা কমিউনিকেশনের গ্যাপ থাকার কারণে মানে একটা অকারেন্স ঘটলো আস্তে আস্তে কিন্তু অনেক সময় বেরিয়ে ঠিক আছে